আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো এবং পড়াশোনার মধ্যেই আছো। বৈশ্বিক এই মহামারী করোনার কারণে তোমাদের পড়াশোনায় যে একটি গ্যাপ তৈরি হয়েছে, যে একটি ব্যাঘাত ঘটছে, আশা করছি তোমরা বাসায় পড়াশোনার মাধ্যমে সেই ব্যাঘাতটুকু যতটুকু সম্ভব কমিয়ে আনতে পারবে। আজকে তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ নুরুন নবী, প্রভাষক ও বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়। আজকে আমি তোমাদের সাথে ব্যাংকিং ও বীমা তত্ত্ব নিয়ে আলোচনা করব। আর আমাদের আজকের আলোচনার বিষয় হলো বীমা চুক্তির উপাদান। প্রথমেই আসো বীমা চুক্তির উপাদান। বীমা চুক্তির উপাদান জানতে হলে আমাদেরকে বীমাটা সম্পর্কে ধারণা রাখতে হবে। আমরা জানি যে কি আমাদের প্রাত্যহিক জীবনে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, সেটা ব্যক্তিগত জীবনে হোক অথবা দৈনন্দিন জীবনেই হোক। ব্যক্তিগত জীবনে কেমন, যে কোনো ব্যক্তির মৃত্যু, যে কোনো পরিবারের বড় কর্তা ওনার মৃত্যু, আর ব্যক্তিগত পারিবারিক জীবনের বাইরে যেগুলো ঘটে, অগ্নিকাণ্ড, নৌডুবি ইত্যাদি, ঝড়, জলোচ্ছ্বাস, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি কারণে যে কোনো সময় যে কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটতে পারে। এখন বড় দুর্ঘটনা ঘটার সাথে সাথেই আমাদের সেটার ব্যবস্থা হিসেবে, ক্ষতিপূরণের ব্যবস্থা হিসেবে অথবা প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে যেটির নাম চলে আসে সেটি হচ্ছে বীমা। যেমন বীমা কিন্তু যে কোনো দুর্ঘটনা বাধা দিতে পারবে না, দুর্ঘটনা ঘটবেই, তবে বীমা সেটি প্রতিরোধমূলক ব্যবস্থা, ক্ষতিপূরণের ব্যবস্থা করে। যেমন ধরো এখন বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, এখন বর্ষাকালকে থামানো যাবে না, কিন্তু যদি আমি ছাতা ব্যবহার করি তাহলে এই বর্ষার হাত থেকে আমি সেভে থাকতে পারবো। আমি বাইরে গেলে ছাতা ব্যবহার করলে বৃষ্টির হাত থেকে আমি রক্ষা। তাহলে এই ছাতাটাই হলো যে বীমা। ব্যক্তিগত জীবনে এই ধরনের অনেক দুর্ঘটনা ক্ষেত্রে বীমাটা সেরকম ছাতা হিসেবে আমাদেরকে রক্ষা করবে। এই জন্য বলা হয় ইন্স্যুরেন্স ইজ দ্য রেইনবো ইন দ্য ক্লাউড স্কাই। ঠিক আছে, ক্লাউডি মেঘাচ্ছন্ন আকাশের মধ্যে ইন্স্যুরেন্সটা একটা কি রেইনবো বা রং ধনুর মতো। তো ঠিক আছে, এবার আমরা বীমার অপরিহার্য যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোতে আমরা চলে যাই। শিক্ষার্থীরা, বীমা চুক্তির উপাদানগুলোকে যদি তোমরা খেয়াল করে দেখো, এখানে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, চুক্তির আইনগত উপাদান আর একটা হচ্ছে বীমার বিশেষ উপাদান। এখন এই দুইটা ভাগে ভাগ করার ক্ষেত্রে প্রথমেই আসতেছে আইনগত উপাদান। সেক্ষেত্রে আছে কমপক্ষে দুটি পক্ষ। তাহলে বীমা চুক্তির ক্ষেত্রে যে জিনিসটি মনে রাখতে হবে, অবশ্যই দুইটি পক্ষ থাকতে হবে। দুইটি পক্ষের বেশিও হতে পারে, তবে দুটি পক্ষের কম হওয়া যাবে না। সেক্ষেত্রে এক পক্ষ হবে বীমাকারী, আরেক পক্ষ হবে বীমা গ্রহীতা। এই দুই পক্ষ ছাড়া বীমা চুক্তি সম্পাদিত হতে পারে না, হবে না। সেক্ষেত্রে অবশ্যই কয়টি পক্ষ থাকতে হবে? দুটি পক্ষ থাকতে হবে। এটা হলো বীমা চুক্তির গুরুত্বপূর্ণ একটি উপাদান। এরপর আসে প্রস্তাব ও স্বীকৃতি। প্রস্তাব ও স্বীকৃতি। এখন দেখো, বীমাকৃত বিষয়বস্তুর জন্য বীমা গ্রহীতা কি করবে? বীমাকারীর কাছে লিখিত ডকুমেন্টের মাধ্যমে কি করবে? প্রস্তাব করবে। আর বীমাকারী কি করবে? সেই লিখিত কাগজপত্রগুলোকে যাচাই বাছাই করবে। সেগুলো যাচাই বাছাই করবে, যদি সঠিক হয় তাহলে সেটাকে স্বীকৃতি দিবে। ঠিক আছে, এরপর আসো আইনানুগ সম্পর্ক। তাহলে আইনানুগ সম্পর্ক হলো বীমাকারী এবং বীমা গ্রহীতার মধ্যে অবশ্যই কিছু আইনানুগ সম্পর্ক থাকতে হবে। আইনানুগ সম্পর্ক কি? যদি কোনো পক্ষ ভুল অথবা সঠিক তথ্য উপস্থাপন না করে, সেই ক্ষেত্রে যে কোনো পক্ষই অপর পক্ষের বিরুদ্ধে আইনানুগ মামলা দায়ের করতে পারবে। এটাই হলো আইনানুগ সম্পর্ক। আর এই আইনানুগ সম্পর্ক থাকার কারণেই উভয় পক্ষ সবসময় কি ভুল বা জাল জুয়াচুরি এই ধরনের তথ্য উপস্থাপন করতে পারে না বা করে না। ঠিক আছে, এরপর আসে বৈধ প্রতিদান। বীমা চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে বৈধ প্রতিদান। এখন এই প্রতিদানটা কি? প্রতিদানটা হলো প্রিমিয়াম। আমরা জানি যে বীমা চুক্তিটি অবশ্যই প্রিমিয়ামের মাধ্যমে
হতে হবে, প্রিমিয়াম ছাড়া কোনো বীমা চুক্তি সম্পাদিত হতে পারে না। সেই জন্য এই প্রিমিয়ামটাই হলো যে প্রতিদান। ঠিক আছে, এই চুক্তিটি অবশ্যই একটি কি চুক্তি হতে হবে? বৈধ চুক্তি হইতে হবে। অবৈধ কোনো প্রতিদান বা প্রিমিয়াম সেটি বীমা চুক্তির ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। এবার আসলে আমাদের আরেকটি পয়েন্ট আছে, সেটি হচ্ছে চুক্তি সম্পাদনের যোগ্যতা। তাহলে চুক্তি সম্পাদনের যোগ্যতা বলতে কারা কারা সেই বীমা চুক্তিটি সম্পাদন করতে পারবে, সেটা জানার আগে আমাদেরকে জানতে হবে কারা কারা করতে পারবে না। যারা করতে পারবে না তারা ছাড়া বাকি সবাই চুক্তি সম্পাদন করতে পারবে। তাহলে বীমা চুক্তি সম্পাদন করতে পারবে না কারা? নাবালক, পাগল, দেউলিয়া, দেশদ্রোহী, এই ধরনের যে লোকগুলো আছে সেই সকল লোক বীমা চুক্তি সম্পাদন করতে পারবে না। এখন এই যে তারা ছাড়া বাকি যে মানুষগুলো আছে, যে কেউ চাইলে বীমা চুক্তি সম্পাদন করতে পারবে। আসো এরপরের যে পয়েন্টটা আছে সেটা হলো স্বেচ্ছাসায় বা সম্মতি। ঠিক আছে, তাহলে বীমা চুক্তিটি হবে উভয় পক্ষের সম্পর্ক, বীমাকারী এবং বীমা গ্রহীতার সম্পর্ক, সেটি স্বেচ্ছাসায় হতে হবে। এখানে কোনো ধরনের জাল জুয়াচুরি থাকবে না, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ধরনের কাল্পনিক কোনো বিষয় উপস্থাপন করা যাবে না। যেটি সঠিক, যেটি বাস্তব, সেটি স্বেচ্ছায় উপস্থাপন করতে হবে, কোনো কিছু হাইড রাখা যাবে না। ঠিক আছে, তাহলে এটা হলো যে একটা স্বেচ্ছা সম্মতি সম্পর্ক। ঠিক আছে, আচ্ছা এরপর আসলে আমাদের আরেকটি যে পয়েন্ট আছে সেটি হলো সুস্পষ্টতা। বীমা চুক্তির ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হলো সুস্পষ্টতা। কোন বিষয়ের উপর বীমা করা হচ্ছে সেটি স্পষ্ট হতে হবে, এবং সেই বিষয়টি কিভাবে মীমাংসা করা হবে। যেমন এখানে প্রিমিয়াম কত হবে, সেটি কত বছরের জন্য হতে পারে, সেই ক্ষেত্রে দাবি কিভাবে মীমাংসা করা হবে, সবগুলো বিষয় স্পষ্টভাবে এখানে উপস্থাপন করতে হবে। তাহলে এটাই হচ্ছে বীমা চুক্তির আরেকটি উপাদান, সুস্পষ্টতা। এরপর হলো বৈধ চুক্তি। বীমা চুক্তিটি অবশ্যই কি হতে হবে? বৈধ চুক্তি হতে হবে। অবৈধ কোনো চুক্তি বীমা চুক্তি হিসেবে গ্রহণযোগ্য হবে না। আর অবৈধ চুক্তি যদি হয় সেক্ষেত্রে বীমাকারী চাইলে যে কোনো সময় বীমা চুক্তিটি বাতিল করে দিতে পারে। ঠিক আছে, তার মানে হলো এখানে চুক্তিটি অবশ্যই বৈধ চুক্তি হতে হবে, আর অবৈধ চুক্তির ক্ষেত্রে বীমাকারী কোনরূপ জবাবদিহিতা থাকবে না। এরপর আসো আমাদের আইনানুগ সম্পর্কের বিষয়টা। আইনানুগ চুক্তির আইনের উপাদান যেটা, সেটা আমাদের আলোচনা হয়ে গেছে। এবার বীমা চুক্তির বিশেষ আরো কিছু উপাদান আছে, সেগুলো আমরা এখন আলোচনা করব। তাহলে প্রথমেই আসো বীমাযোগ্য স্বার্থ। তাহলে বীমা চুক্তির ক্ষেত্রে বীমাকারী এবং বীমা গ্রহীতার মধ্যে বীমাযোগ্য স্বার্থ থাকতে হবে। স্বার্থ ছাড়া বর্তমানে কোনো কিছুই হয় না। তাহলে বীমা চুক্তির ক্ষেত্রে অবশ্যই কি থাকতে হবে? স্বার্থ থাকতে হবে। এক্ষেত্রে বীমাকারীরও স্বার্থ থাকতে হবে, বীমা গ্রহীতারও স্বার্থ থাকতে হবে। তাহলে স্বার্থটা কি? এদিকে যে বিষয়ের উপর বীমা করা হবে সেই বিষয়টি বীমা গ্রহীতার সাথে সম্পর্কিত হতে হবে। কারণ অন্য কোনো তৃতীয় পক্ষের স্বার্থ এখানে আনা যাবে না। তৃতীয় পক্ষের স্বার্থের জন্য বীমা করা যাবে না, নিজের জন্য, নিজের স্বার্থের সাথে বিবেচনা করে বীমাযোগ্য স্বার্থটি জড়িত। পরম সৎ বিশ্বাস। তাহলে যেহেতু বীমা চুক্তিটি একদিন দুই দিনের নয়, এটা কখনো কখনো 5 বছর, 10 বছর, 20 বছর এরকম সময়ের জন্য, সেই ক্ষেত্রে অবশ্যই বীমাকারী এবং বীমা গ্রহীতার জন্য কি থাকতে হবে? পরম সৎ বিশ্বাস থাকতে হবে। সৎ বিশ্বাস থাকতে হবে, কারণ যদি বিশ্বাস না থাকে তাহলে বীমা চুক্তিটি কি এত দূর চলতে পারে না। বীমা চুক্তিতে যে কোনো সময় বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে বীমা চুক্তিটা অবশ্যই পরম সৎ বিশ্বাসের চুক্তি হতে হবে। এরপর হলো ক্ষতিপূরণের চুক্তি। শুধুমাত্র জীবন বীমা ছাড়া বাকি যে সকল বীমা আছে সকল বীমাই হলো যে কি ক্ষতিপূরণের চুক্তি। ক্ষতিপূরণের চুক্তি কি? যদি কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বীমা গ্রহীতা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের যদি কোনো ক্ষতি সাধন হয়, সেই ক্ষেত্রে বীমাকারী কি করবে? ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। এটাই হলো যে কি ক্ষতিপূরণের চুক্তি। এরপর আসো প্রিমিয়াম প্রদান। প্রিমিয়াম প্রদান করতে হবে। তাহলে বীমা চুক্তির ক্ষেত্রে অবশ্যই প্রিমিয়াম দিতে হবে। প্রিমিয়াম দিতে হবে, এই জিনিসটা
একটা নির্দিষ্ট সময় পর পর দিতে হবে, যে আজকে দিব, কালকে দিব না, অথবা পরশু দিব, তাহলে সেই চুক্তিটি বীমা চুক্তি হিসেবে গ্রহণযোগ্য হবে না। একটা নির্দিষ্ট নিয়ম অনুসারেই প্রিমিয়ামটা পরিশোধ করতে হবে। তাহলে এটাই বীমা চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান। এরপর হচ্ছে স্থলাভিষিক্ততা। স্থলাভিষিক্ততা মানে হলো প্রতিস্থাপন। প্রতিস্থাপন হলো অগ্নি বীমা অথবা নৌ বীমা এই সকল বীমার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, যেমন অগ্নিকাণ্ডের ফলে যদি কোনো সম্পত্তি সম্পূর্ণ বিনষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে বীমাকারী কি করবে? বীমা গ্রহীতাকে চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করবে। তবে ওই যে সম্পত্তিতে ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই সম্পত্তির যে বাকি যে অংশটা আছে, সেই অংশে চলে যাবে বীমাকারী কোম্পানির উপর। যেমন যদি জাহাজের কথাই বলি, একটি জাহাজ ডুবে গেল। এখন জাহাজ ডুবে যাওয়ার পর কি হলো? বীমাকারী যাচাই বাছাই করলো যে না, এটা ডুবেছে, কি কারণ ডুবেছে, সেগুলো সবগুলো যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করে বীমা গ্রহীতাকে যতটুকু চুক্তি হয়েছে টাকা পরিশোধ করলো, চুক্তি অনুযায়ী টাকা পরিশোধ করলো। আর বীমাকারী কোম্পানি কি করবে? সেই যে ডুবন্ত জাহাজটি, সেটির মালিক হয়ে যাবে কে? বীমাকারী। এটাই হচ্ছে স্থলাভিষিক্ততা। এর নিকটতমকরণ। বীমা চুক্তি সম্পাদনের জন্য বীমার বিষয়বস্তুটির অবশ্যই নিকটতম কারণ থাকতে হবে। দূরবর্তী কোনো কারণে বীমা চুক্তিটি সম্পাদন হতে পারবে না। প্রত্যক্ষ একটি কারণ থাকতে হবে। প্রত্যেকটি কারণ থাকলেই তাহলেই বীমা গ্রহীতা কি দাবি করতে পারবে? বীমাকারীর নিকট ক্ষতিপূরণ দাবি করতে পারে। এখানে দূরবর্তী কোনো কারণে পারবে না, প্রত্যক্ষ কারণ এবং নিকটতম কারণ হতে হবে। এরপর ঝুঁকি আরম্ভের সময়। ঝুঁকি কখন আরম্ভ হবে? সাধারণত আমরা যে প্রস্তাব ও স্বীকৃতির ব্যাপারটি করেছি, প্রস্তাব এবং স্বীকৃতি। এখন বীমা গ্রহীতা যখন বীমাকারীর নিকট কোনো একটি বীমার জন্য প্রস্তাব করে, তখন বীমা গ্রহীতা কি করে? বীমাকারী কি করে? সেটি স্বীকৃতি প্রদান করে। এখন স্বীকৃতি প্রদানের পরের থেকে যদি কোনো দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে এই ঝুঁকি আরম্ভটা তখন থেকেই শুরু হয়। অর্থাৎ স্বীকৃতি প্রদানের আগে যদি কোনো দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে বীমাকারী বীমা দাবি পরিশোধ করবে না, পরিশোধ করতে বাধ্য নয়। তাহলে পরিশোধ করবে কখন? যখন স্বীকৃতি প্রদান হয়ে যাবে। এর পরবর্তীতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটলে সেটার জন্য বীমাকারী ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। এরপর হলো আনুপাতিক অংশ। আনুপাতিক অংশ এটি হচ্ছে অগ্নি বীমা এবং নৌ বীমার ক্ষেত্রে যখন একাধিক বীমাকারী প্রতিষ্ঠান, একাধিক বীমাকারী একটি নির্দিষ্ট বিষয়বস্তুর জন্য বীমা করে থাকে, সেই ক্ষেত্রে প্রত্যেকটি আলাদা আলাদা বীমাকারী প্রতিষ্ঠানগুলো কি হারে এই দুর্ঘটনা কবলিত বিষয়বস্তুর উপর কি হারে ক্ষতিপূরণ দেবে সেই জিনিসটি। এখন যেহেতু এখানে একাধিক বীমাকারী আছে, সেক্ষেত্রে কে কতটুকু ক্ষতিপূরণ দিবে সেটা আনুপাতিক হারে বণ্টিত হবে। আনুপাতিক, যে যতটুকু ঝুঁকি নিয়েছে সে ততটুকু অংশের জন্যই ক্ষতিপূরণ দিবে। আচ্ছা, এরপর আসো সম্পত্তি রক্ষা এবং লোকসান কমানো। তাহলে বীমা আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সম্পত্তি রক্ষা এবং লোকসান কমানো। অবশ্যই এখানে যদি কোনো কোথাও অগ্নিকাণ্ড ঘটে, অগ্নিজনিত দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে বীমা গ্রহীতার কাজ হলো যতটুকু সম্ভব সেই দুর্ঘটনাটাকে যতটুকু সম্ভব মিনিমাইজ করা, যতটুকু সম্ভব কমিয়ে আনা যায় সেই ব্যবস্থা করা। যদি বীমাকারী বলে যে, বীমা গ্রহীতা যদি বলে যে আর দুর্ঘটনা ঘটছে, ঘটুক না, এদিকে তো বীমাকারী তো আমাকে দিবেই, সেক্ষেত্রে বীমাকারী কিন্তু সেটার জন্য বীমা গ্রহীতাকে জবাবদিহিতার আওতায় আনতে পারবে। তার মানে হলো বীমা গ্রহীতার সব গুরুত্বপূর্ণ কাজ হলো যখনই দুর্ঘটনা ঘটবে, বীমা গ্রহীতা চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব ক্ষতিটাকে কমিয়ে আনা যায় এবং লোকসান যেভাবে কমিয়ে আনা যায় সেই ব্যবস্থাটা করা। এরপর 10 নম্বর আরেকটা পয়েন্ট আছে মনোনয়ন ও অধিকার অর্পণ। আমরা নমিনি সম্পর্কে জানি। নমিনি, এই নমিনিটাই হলো মনোনয়ন ও অধিকার অর্পণ। বীমা গ্রহীতা যখন কোনো বিষয়বস্তুর উপর বীমা করে, সেই ক্ষেত্রে তার অবর্তমানে যে কোনো একজন লোককে কি করতে হয়? মনোনয়ন এবং অধিকার অর্পণ করতে হয়, যাতে মূল বীমা গ্রহীতার অবর্তমানে তার মনোনয়ন প্রাপ্ত ব্যক্তি সেই বীমা দাবিটি
পেতে পারে, সেই জন্য মনোনয়ন ও অধিকার অর্পণ করতে হয়। এরপর হলো শর্তাবলী। বীমা চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে শর্তাবলী। এখন শর্তাবলী কি ধরনের শর্তাবলী? এখানে প্রকাশিত শর্তাবলী হতে হবে, কার্যকর শর্তাবলী, এই ধরনের যত সব শর্তাবলী আছে সবগুলো শর্ত বীমা গ্রহীতা বীমাকারীকে কি করতে হবে? উপস্থাপন করতে হবে। সব শর্ত পূরণ করতে হবে। সব শর্ত পূরণ করে একটি সঠিক একটি বৈধ বীমা চুক্তি সম্পাদিত করতে হবে। লাস্ট হলো লিখিত চুক্তি। বীমা চুক্তিটি অবশ্যই একটা নির্দিষ্ট ফর্মে লিখিত চুক্তির মাধ্যমেই হতে হবে। আশা করছি তোমরা সম্পূর্ণ আলোচনাটি মনোযোগ সহকারে শুনেছ। তো তোমরা বাসায় আরো ভালোভাবে পড়াশোনা করবে এবং এই বিষয়গুলো তোমরা শিখবে। এটা তোমাদের একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটি অনেকগুলো পরীক্ষায় এসেছে। আশা করছি তোমরা এই প্রশ্নটি ভালোভাবে বাসায় পড়বে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।